বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন নেতাকর্মীদের। তেলের চোরাচালান ঠেকানোর কঠোর নির্দেশ সংসদীয় কমিটির সভায়। তীব্র হচ্ছে জ্বালানি তেলের সংকট, মজুদ প্রতিরোধে ডিপোতে বিজিবি মোতায়েন। সিন্ডিকেটকে দুষছেন মন্ত্রী, পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত। আবারও পরিবর্তন হচ্ছে পুলিশের পোশাক, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বললেন, সংবিধান সংশোধন হবে জনপ্রত্যাশা ও গণ অভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী। সংবিধান সংস্কার পরিষদ ও গণভোটের রায় মানছে না সরকার, অভিযোগ বিরোধী দলীয় চিফ হুইপের। আবারও রাজপথে নেমে দাবি আদায়ের হুঁশিয়ারি। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে বিএনপির দিকে তাকিয়ে আছে, তাই নেতাকর্মীদের ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি। বলেন, দেশে অনেক সমস্যা আছে, সব বিষয়ে মানুষকে বোঝাতে হবে, সেই সাথে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের নির্দেশও দেন প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন সিকান্দার রেমান, ভিডিও ধারণ করেছেন জাহাঙ্গীর আলম। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান তারেক রহমান। তার যাওয়াকে কেন্দ্র করে শনিবার দুপুরের পর থেকে নয়াপল্টন ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের ব্যাপক সমাগম ঘটে। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে দলের চেয়ারম্যানকে স্বাগত জানাতে যান বিএনপির নেতাকর্মীরা। সন্ধ্যার পর তারেক রহমান যখন নয়াপল্টনে আসেন, তখন নেতাকর্মীদের উপচে পড়া ভিড় সেখানে। কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাংগঠনিক নানা কাজ করেন বিএনপি চেয়ারম্যান। এ সময় সাধারণ মানুষের বিরক্তির কারণ না হতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। আমি আরো দু একদিন আসবো, আমি দেখবো যদি কেউ স্বাভাবিক রেখেছেন তাহলে আমি আসবো, আর যদি দিকে স্বাভাবিক রাখেন তাহলে কিন্তু এখানে আমার পক্ষে আসা সম্ভব হবে না। কারণ আমি আসলে আপনারা যদি এরকম করেন এলাকার মানুষের সমস্যা হবে, এই দিকে বহু হাজার হাজার মানুষ যা আশা করে তাদের সমস্যা হবে। কাজে আমরা নিশ্চয়ই দেশের মানুষের সমস্যার কারণ হতে চাই না, তাই তো নাকি? হতে চাই না, হতে চায় না, কিন্তু প্রত্যেকটা নেতাকর্মীকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। জনগণের সমস্যা সমাধানে নেতাকর্মীদের তাদের পাশে থাকতেও বলেন বিএনপি চেয়ারম্যান। মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে, কাজে এখানে যে সকল নেতাকর্মী আছে, সারা দেশে আমাদের যে সকল নেতাকর্মী আছে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে আইন শৃঙ্খলার ভিতরে থাকতে হবে এবং আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের সমস্যা হয়, কষ্ট হয়, অসুবিধা হয়, সেই জিনিসগুলো করা যাবে না। একই সাথে অনেক সমস্যা আছে দেশে, মানুষকে বোঝাতে হবে, মানুষকে পাশে দাঁড়াতে হবে, মানুষকে ধৈর্য ধারণ করানো শেখাতে হবে বা ধৈর্য ধারণের সহযোগিতা করতে হবে মানুষকে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নয়াপল্টন, ফকিরাপুল, কাকরাইল এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। যারা জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে তাদের বিষয়ে কঠোর হতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, তেল চোরাচালানের বিষয়ে সরকারের নজরে এসেছে, এসব বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষে এই তথ্য জানান তিনি। আহমেদ সরার রিপোর্ট। রবিবার থেকে আবার শুরু হবে সংসদের অধিবেশন। এই অধিবেশনকে কেন্দ্র করে শনিবার বিএনপির সংসদীয় দলের সভা ডাকা হয়। বিকাল 4টায় প্রধানমন্ত্রী ও বিএনপির সংসদীয় দলের প্রধান তারেক রহমানের সভাপতিত্বে সভা শুরু হয়। সভায় স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে শোক জানিয়ে দোয়া করা হয়। এরপর চলমান জ্বালানি সংকট নিয়ে আলোচনা করা হয়। এছাড়া ঈদে দুর্ঘটনা নিয়েও আলোচনা করা হয় সংসদীয় দলের সভায়। 1.5 ঘন্টারও বেশি সময় ধরে চলা বৈঠক শেষে চিফ হুইপ সবার আলোচনার বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি জানান, জ্বালানির সংকট রোধে সরকারের নেওয়া প্রস্তুতি সম্পর্কে প্রধানমন্ত্রী সভাকে অবহিত করেছেন। জ্বালানির দাম যেন না বাড়ে সেজন্য সরকার ভর্তুকি দিচ্ছে বলেও সবাই জানানো হয়। প্রধানমন্ত্রী জনগণকে আতঙ্কিত না হওয়ারও আহ্বান জানিয়েছেন বলে জানান চিফ হুইপ। সমগ্র পৃথিবীতে তেলের দাম বেড়ে গেছে, অথচ আমরা বাংলাদেশে সেই তেলের দাম ঠিক রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে সরকার, এবং প্রায় 200 কোটি টাকা প্রতি মাসে ভর্তুকি দিয়ে প্রায় সেই কাজটা করার চেষ্টা করছে সরকার। এই বিষয়টা সংসদ সচিবদের অবহিত করা, চোরাচালান রোধের জন্য তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য হোম মিনিস্টারকে বলেছেন এবং তারপরে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তেলের কোনো সাপ্লাইয়ের কোনো ঘাটতি নেই, কিন্তু ঘাটতি আর্টিফিশিয়ালি তৈরি হয়েছে কিছু মিডিয়ার কারণে এবং কিছু মানুষ অতিচ্ছিত কিছু চোরাচালানিদের কারণে। কাজে এটা যাতে না হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আজকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং এই আলোচনা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের 1 মাসের মধ্যে বিএনপি কি অর্জন করেছে এবং সামনের চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। বিশ্বের অনেক দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও দেশে না বাড়ানো সরকারের সফলতা বলে জানান সালাউদ্দিন আহমেদ। অধ্যাদেশের বিষয়ে ফাইনাল আমাদের সিদ্ধান্ত হবে। এই বিশেষ কমিটির রিপোর্টটা প্রণীত হবে, সেটা 2 তারিখে এপ্রিলে উপস্থাপন হবে বলে আশা করি। তারপরে সেটা আইন প্রণয়ন কার্যাবলীর মধ্যে যেভাবে যায় সেভাবে যাবে। সামনের দিকে দেখি কিভাবে পরিকল্পনা করা যায়, আর যাতে জ্বালানি পাচার হওয়ার যে 2-1টি ঘটনা নজরে এসছে, এগুলো আমরা কঠোর হস্তে দমন করবো ইনশাআল্লাহ। রাষ্ট্রপতির ভাষণের উপর কে কি বক্তব্য রাখবেন সে বিষয়েও সভায় আলোচনা হয়েছে। সংসদীয় দলের সভা রবিবার বেলা 1:30 পর্যন্ত মুলতবি করা হয়েছে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমকে গতিশীল করতে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ে ক্যাবিনেট কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। উপস্থিত ছিলেন কমিটির সদস্যরা। বৈঠক শেষে চিফ হুইপ জানান, সংসদ অধিবেশনের প্রথম দিনেই অডিও বিভ্রাটকে স্যাবোটাজ মনে করে সংসদীয় কমিটি। কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 3রা এপ্রিলের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দাখিল করতে হবে। এসব অধ্যাদেশের বিষয়ে আগামী 2রা এপ্রিলের মধ্যে জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। আমরা তো এখন গণতন্ত্রে পা দিয়েছি, গণতন্ত্রের বিকাশ ঘটাতে চাই, আর আপনাদের সহযোগিতা চাই এই জন্য পার্লামেন্টের জন্য রিয়েল কার্যকরী হয়, পার্লামেন্টের জন্য রিয়েলি প্রাণবন্ত হয় এবং দেশের সকল সমস্যা যেন পার্লামেন্টে আসে এবং সমাধানও যেন এখান থেকে হয়। 133টা যে অধ্যাদেশ, এটা নিয়ে তো অর্ডিন্যান্স কমিটির মিটিং হয়েছে। হ্যাঁ, এগুলো হয়তো বিল পাস হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে সাধারণত আলোচনা হয়। এই আর কি সংসদ নেতা এবং আমাদের যারা সিনিয়র পার্লামেন্ট সদস্য আছে, একটা হয়তো দিক নির্দেশনা দেবে যে পার্লামেন্ট কোন পদ্ধতিতে হয়তো পরিচালিত হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। জ্বালানি তেল সংগ্রহে ভোগান্তি কমছেই না। শনিবারও লম্বা লাইন দেখা গেছে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে। তেল না থাকায় ভোর থেকেই পাম্পের সামনে লাইনে দাঁড়ান অনেকেই। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, ডিপো থেকে কোটা পদ্ধতিতে তেল সরবরাহ করায় গ্রাহকদের চাহিদা মিটছেই না। সকাল 7টা থেকে বিকেল 3টা পর্যন্ত ডিপো থেকে তেল নিতে পারবেন ডিলাররা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। রাজধানীর পাম্পগুলোর সামনে তেল সংগ্রহে লম্বা লাইন এখন প্রতিদিনের চিত্র। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের ফলে বিশ্বব্যাপী সৃষ্ট তেল সংকট ভোগাচ্ছে বাংলাদেশকেও। বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে এই লাইন শুরু হয়েছে ভোর থেকে। তেল না থাকায় বিক্রি বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এখানে সকাল 7:30 থেকে এখন পর্যন্ত আসি, 3-4 ঘন্টার উপরে এলো। ওনারা বলতেছে যে 2টার দিকে দিবে, এখন আসলে 2টার দিকে দিবে না 3টার দিকে দিবে এটা বলা যাচ্ছে না। আমি সকাল 6:30 থেকে এখানে এসেছি, সকাল 8টার মধ্যে অ্যাটেন্ডেন্স দিয়েছি অফিসের জন্য। বাইক এখানে রেখে তালা মেরে তারপরে গেছি অ্যাটেন্ডেন্স দিতে বাড্ডাতে। আমি একটা জেনারেল ম্যানেজারে জব করি, আমার অর্ডারের জন্য বিভিন্ন হাউসে বাইং হাউসে যাইতে হয়, বাইরের সঙ্গে কথা বলতে হয়, আমি যাইতে পারি নাই। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, ডিপো থেকে পাম্প প্রতি নির্দিষ্ট পরিমাণ তেল সরবরাহ করায় গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। কোটা সিস্টেম করে ফেলছে, আমাদেরকে যতটুকু বরাদ্দ দেয় ততটুকু আমরা নিয়ে আসি, এর বেশি আমাদেরকে দিতে যাচ্ছে না। আমাদের কোনো রেশনের সিস্টেম, আমরা গ্রাহকরে পর্যাপ্ত পরিমাণে গাড়ি ফুল করে আমরা দিচ্ছি। যেসব পাম্পে তেল আছে সেখানেও দেখা গেছে লম্বা লাইন। জ্বালানি তেল কিনতে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। তেলের সংকট নাই, সংকটটা হলো আমাদের মনের সংকট। আমি আজকে 600 টাকা তেল পেয়েছি, আমি কেন সেকেন্ডটা ফেরত দেওয়ার দাঁড়ালাম এখানে ট্যাঙ্কের ভরার জন্য? আরেকজনকে সুযোগ করে দিই, আমরা আসলে সুযোগ তৈরি করতে দিচ্ছি না, এটা হলো আমাদের মেন সমস্যা। আমি এর আগে প্রায় 5-6টা পাম্পে গেছি, একটা পাম্পে তেল পাই নাই, আর এখানে এসে দেখতেছি আপনার এই পাম্পে তেল আছে, কিন্তু এখন ওরকমভাবে অনেক বড় সিরিয়াল দেখতেছি আর কি। এদিকে জ্বালানি তেলের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে বেশ কিছু ডিপোতে বিজিপি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। ডিপোগুলো থেকে তেল সরবরাহে অনিয়ম ও পাম্প মালিকদের সিন্ডিকেটের কারণেই কৃত্রিম সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। দেশের সব পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সিরাজগঞ্জ বাঘাবাড়ি তেল ডিপো সহ বিভিন্ন পাম্পে শুক্রবার রাতভর অভিযানকালে তিনি এই কথা বলেন। ডিপোগুলোতে অভিযান ও পরিদর্শন শেষে ডিপোর কর্মকর্তাদের নিয়ম মেনে তেল সরবরাহের নির্দেশনা দেন মন্ত্রী। বলেন, অভিযান অব্যাহত থাকবে, খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও জানান মন্ত্রী। অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম ও ডিডিএলজি মোহাম্মদ কামরুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই ডিপো থেকে তেলও বেরিয়ে যাচ্ছে। তেল বেরিয়ে যাওয়ার পরে তাও আমরা দেখছি যে হাহাকার, যে দেশে তেল নাই। এইটাকে কীভাবে সুষম করা যায়, কিভাবে তেলগুলোকে দিলে এই কথাগুলো বলতে না পারে, সেইটা ডিপোতে এসে ডিপোর যারা ডিপো ইনচার্জ আছে তাদের সাথে আলোচনা করলাম। আলোচনা করে তাদেরকে নির্দেশনা দিলাম যেন প্রত্যেকটা পাম্পে তেল যায় এবং সেই তেল যেন প্রত্যেকটা পাম্পে ঠিক মতো তেল যাবে। সেই জন্য আমার রাত করে এখানে আসা আর দেখা যে এই ডিপোতে সিন্ডিকেট কি কাজ করছে না কিনা সেটা দেখা। চোরাচালানি বন্ধ চোরা কারবারি বন্ধ করার জন্য আমি আসছি। দেশের বিভিন্ন জায়গায় জ্বালানি তেলের ডিপো ও পাম্পগুলোতে নিরাপত্তা জোরদার করতে বিজিবি ও সেনা মোতায়েন করা হয়েছে। মজুদ রোধ ও সরবরাহ স্বাভাবিক রাখতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও। সিলেটে জ্বালানি তেলের ডিপোগুলোতে নিরাপত্তা জোরদার করতে মোতায়েন করা হয়েছে বিজিবি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় সকাল থেকে সিলেটের গুরুত্বপূর্ণ জ্বালানি ডিপো পদ্মা ও মেঘনায় দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ। জেলার 2টি এবং পার্শ্ববর্তী মৌলভীবাজারের 3টি সহ দেশের মোট 19টি ডিপোতে মোতায়েন করা হয়েছে বিজিবি। অন্যদিকে রাঙামাটিতে পেট্রোল পাম্পগুলোতে নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী কাজ শুরু করেছে। সকালে রাঙামাটি মহসিন পেট্রোল পাম্পে তেল দেওয়ার সময় শত শত ক্রেতা ভিড় জমান। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের নির্দেশনায় সেনাবাহিনী মোতায়েন করা হয়। চট্টগ্রামে পেট্রোল পাম্পগুলোতে আজও গ্রাহকদের দীর্ঘ লাইন। তেল নিতে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। শনিবার সকাল থেকে ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেল, প্রাইভেট কার ও সিএনজি চালিত যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। কোনো ফিলিং স্টেশন থেকে জ্বালানি মিললেও কিছু পেট্রোল পাম্পে তেল না দেয় ফিরে যেতে হয়েছে গ্রাহকদের। পেট্রোল পাম্প সংশ্লিষ্টরা বলছেন, অনেক চালক প্রয়োজনের তুলনায় বেশি তেল নিতে চাইছেন। আবার একই ব্যক্তি ভিন্ন ভিন্ন ফিলিং স্টেশন থেকে বারবার জ্বালানি নিচ্ছেন, ফলে দ্রুত মজুদ শেষ হয়ে যাচ্ছে। ফের পরিবর্তন আসছে পুলিশের পোশাকে। ফিরে যেতে পারে ঐতিহ্যবাহী যে কোনো একটি পোশাকে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শনিবার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে 43তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ব্যাচের প্রশিক্ষণ সমাপনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, পুলিশ হবে জনগণের বন্ধু। পুলিশ বাহিনীকে দলীয় প্রভাব মুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই সরকারের মূল লক্ষ্য। এর মধ্যে জনবল বৃদ্ধি সহ নানাবিধ উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানের যে পোশাক, এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক বাংলাদেশ পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত দেব ইনশাআল্লাহ। সংবিধান সংস্কার পরিষদ ও গণভোটের রায় মানছে না সরকার, অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দাবি আদায়ে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের কলেজ রোড এলাকায় এনসিপির প্রথম জেলা ও মহানগর সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, সরকারি দল গণরায় মানছে না, তারা সংবিধানকে নিজেদের মতো করে ব্যাখ্যা করছে। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের মতো এই সরকারও নিজেদের পক্ষে গেলে সংবিধানের পক্ষে আর বিপক্ষে গেলে সংবিধানের পক্ষে নয়, এমন দ্বিচারিতা করছে। আওয়ামী লীগ যেভাবে সংসদকে কবজা করে সংবিধানকে দলীয়করণ করেছিল, একই প্রবণতা বর্তমান সরকারের মধ্যেও দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। এখন তারা সংবিধানের দোহাই দিচ্ছে, সংবিধানের দোহাই দিয়ে তারা গণভোটের আদেশকে অস্বীকার করছে। কিন্তু আমরা সাম্প্রতিক সময় কিন্তু দেখেছি, এই যে স্বাধীনতার ঘোষক, এই ঘোষক নিয়ে কিন্তু একজন ইউএনওর বিতর্কের মুখে পড়লেন, যেখানে আমাদের সংবিধান অনুযায়ী স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমানকে বলা আছেন। জিয়াউর রহমানকে সংবিধান অনুযায়ী কেউ স্বাধীনতার ঘোষক বলতে পারে না।
ফলে সংবিধান তাদের ইচ্ছা মতো তারা কোথাও মানতেছেন না। ৭১-এর সাথে ২৪কে মিলিয়ে ফেললে সেটা দেশের জন্য বড় বিপর্যয়ের কারণ হবে বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। অন্যদিকে দেশের মালিকানা দাবি করার একমাত্র অধিকার মুক্তিযোদ্ধাদের বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে শনিবার সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মেজবা রহমানের রিপোর্ট। রাজধানীর নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শুরু হয় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। এরপর বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে অংশ নিয়ে বীর মুক্তিযোদ্ধারা স্মৃতিচারণ করেন মহান মুক্তিযুদ্ধের দিনগুলোর, তুলে ধরেন আত্মত্যাগ ও সংগ্রামের নানা অভিজ্ঞতা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। তিনি বলেন, স্বাধীনতার গৌরবময়ী সংগ্রামে অবদান রাখা বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে এই আয়োজন। এই দেশের যদি কেউ মালিকানা দাবি করে, এটার একমাত্র অধিকার আছে মুক্তিযোদ্ধাদের। কারণ আমরা যুদ্ধ করে এই দেশটা স্বাধীন করেছি। রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান খাতা কলমের অধিকারী হলো মুক্তিযোদ্ধারা, কিন্তু বাস্তবে তার কিছু অংশও কিন্তু মুক্তিযোদ্ধারা পান না। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার গুরুত্ব তুলে ধরেন তিনি। ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। আমাদের বড় একটা অর্জন। নিঃসন্দেহে স্বাধীন দেশে এই রাজনৈতিক অর্জনগুলোকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। তাই বলে এই অর্জনগুলোর সাথে আমরা যদি স্বাধীনতাকে সমানতালে করে ফেলি, সেটা আমাদের জন্য হবে অনেক বড় একটা বিপর্যয়ের কারণ। মুক্তিযুদ্ধের সময় রাজাকার আলবদর সহ যুদ্ধাপরাধীদের সঠিক তালিকা প্রকাশ করা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। ওই মুহূর্তে যারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল, রাজাকার, আলবদর, আলসামস, তাদেরও সঠিক তালিকা প্রণয়ন আমার মন্ত্রণালয়ের একটি বড় চ্যালেঞ্জ। এদিন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। মেজবা রহমান, বাংলাভিশন, ঢাকা। সোমবার ক্রীড়াবিদদের মাঝে কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, স্পোর্টসকে পেশা হিসেবে নিতে এবং খেলোয়াড়দের পরিবারকে ভরসা দিতে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের ভাতার আওতায় আনা হচ্ছে। খেলোয়াড়দের ক্রীড়া কার্ডের পাশাপাশি গত ১ বছরে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনের সাফল্য বয়ে আনা ক্রীড়াবিদদের সম্মাননাও দেওয়া হবে। স্পোর্টসকে সমান গুরুত্ব দিচ্ছি। জাতীয় ক্রীড়াবিদ যারা রয়েছে, আমরা প্রাথমিক পর্যায়ে আমাদের যেহেতু ৩০শে মার্চ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আনুষ্ঠানিকভাবে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করতে যাচ্ছেন এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সকল খেলোয়াড়দেরকে বেতন কাঠামোর আওতায় নিয়ে আসবেন। পাশাপাশি আমাদের ক্রীড়া কার্ড প্রদান করা হবে এবং ২৫ যে জানুয়ারি থেকে শুরু করে আজকে পর্যন্ত যারা সাফল্য অর্জন করেছে তাদেরকে আমরা পুরস্কৃত করব। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিব। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন নেতাকর্মীদের। তেলের চোরাচালান ঠেকানোর কঠোর নির্দেশ সংসদীয় কমিটির সভায়। তীব্র হচ্ছে জ্বালানি তেলের সংকট, মজুদ প্রতিরোধে ডিপোতে বিজিবি মোতায়েন, সিন্ডিকেটকে দুষছেন মন্ত্রী, পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত। আবারও পরিবর্তন হচ্ছে পুলিশের পোশাক, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বললেন, সংবিধান সংশোধন হবে জনপ্রত্যাশা ও গণ অভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী। সংবিধান সংস্কার পরিষদ ও গণভোটের রায় মানছে না সরকার, অভিযোগ বিরোধী দলীয় চিফ হুইপের। আবারও রাজপথে নেমে দাবি আদায়ের হুঁশিয়ারি। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ
সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।